আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাত পোহালে চলবে গণপরিবহন। এবার শতভাগ আসনে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে সরকার। তবে আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী বহন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সোমবার রাতে বিআরটি এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। 60% বর্ধিত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘদিনের কঠোর লকডাউন শেষে বুধবার থেকে চলাচল করবে সব ধরনের গণপরিবহন। এ উপলক্ষে ঢাকা সদরঘাট থেকে দক্ষিণবঙ্গের 21 জেলার লঞ্চে চলছে ধোয়া মোছার কাজ। মঙ্গলবার সকাল থেকে প্রায় সকল রুটের লঞ্চগুলো পন্টুনে ফিরিয়ে ধোয়া মোছা শুরু করে লঞ্চ স্টাফরা। দীর্ঘ সময় লঞ্চ বন্ধ থাকায় ধুলোবালি আর জীবাণুমুক্ত করতে এ ব্যবস্থা বলে জানান সংশ্লিষ্টরা। মাদক মামলায় গ্রেফতার আলোচিত নায়িকা পরিমণির বিষয়ে পাওয়া গেছে অনেক তথ্য। ইতিমধ্যে অভিযুক্ত সবার বাসায় পরিচালিত হয়েছে অভিযান। নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হতে যাচ্ছে সবগুলো মামলার তদন্ত। মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 15ই আগস্ট হত্যাকাণ্ড শুধু বঙ্গবন্ধুর পরিবারের ওপর নয়, এই হত্যাকাণ্ড বহু কষ্টে অর্জিত মুক্তিযুদ্ধের উপর নৃশংসতম হামলা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার আওয়ামী লীগের মুখপাত্র উত্তরণ আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ থেকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধ করার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার টাঙ্গাইলে কোভিশিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ে কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে আগামীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান সেনাপ্রধান। আমরা যদি এইভাবে সবাই মিলে কাজ না করতাম, এই পরিস্থিতি আরও খারাপ হতে পারত। এখনো ভালো হয়নি, বাট ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করলে এবং জনগণ যদি সবাই সচেতন থাকে, আমাদের এই পরিস্থিতি অনেক ইমপ্রুভ করবে। শিমুলিয়া বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, পদ্মা সেতুর নিচ দিয়ে যে ফেরিগুলো যাবে এগুলো হালকা যানবাহন পারাপার করবে। স্রোতের তীব্রতা বা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাকি সব বন্ধ থাকবে বলেও জানান তিনি। ঢাকা-রিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া ব্রিজ সংস্কার কাজ চলার কারণে মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে কালামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। সোমবার সকাল 8টা থেকে শুরু হয় ঢাকা-রিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া ব্রিজের সংস্কার কাজ। এতে ঢাকা মানিকগঞ্জগামী বিকল্প বা বাইপাস সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। রংপুর সিটি কাঁচাবাজারের সামনে অবস্থিত রাজা রামমোহন শপিং মলের 5ম তলার সানসেট স্থানের নিচে কোন রকমের বিল্ডিং কোডের তোয়াক্কা না করে মার্কেট কমিটির দোকান ও ঘর নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করল রংপুর সিটি বাজার ব্যবসাবৃন্দ এলাকাবাসী। মানববন্ধন শেষে প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, যদি এ ব্যাপারে আবার দোকানপাট বসে, তাহলে আমি সিটি বাজার ব্যবসায়ীদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন ঘোষণা করব। ডিসি সাহেবের কাছে অনুরোধ করব, আজকে আপনারা এটা তদন্তপূর্বক এখানে যেন কোনো দোকান না হয়। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পিতা হাসান আলী সর্দারকে রাজাকার হিসেবে বইতে লিপিবদ্ধ এবং সংবাদ সম্মেলনে রাজাকার হিসেবে আখ্যায়িত করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুজিত কুমার সরকার এবং নাটোর জেলা পরিষদ সদস্য শফিউল আজম স্বপনকে আসামি করে আদালতে মানহানির মামলা দায়ের করলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছোট ভাই সাজিদুল ইসলাম সাগর। মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মামলা দায়ের করেন। করোনাকালে আয় কমেছে সকল পেশার মানুষেরই। এমন পরিস্থিতিতেও সব ধরনের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রয়েছে অব্যাহত। চাল থেকে শুরু করে ডাল, এমনকি ভোজ্য তেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিস্তারিত থাকছে মুসামিয়ার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান।
গত বছর একই সময়ের তুলনায় রাজধানীর খুচরা বাজারে প্রায় ২০ ধরনের নিত্যপণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রতি কেজি 2.40% থেকে সর্বোচ্চ 62.96% দাম বেড়েছে। টিসিবির তথ্য অনুযায়ী গত বছরের চেয়ে সরু চাল কেজিতে ৮ টাকা, মাঝারি আকারের চাল কেজিতে ৬ টাকা, মোটা চাল কেজিতে ৬০ টাকা বেড়েছে। ৫০ থেকে ৫২ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো প্রকার চাল। যে প্রতি কেজি ১ টাকা পরিমাণ কমে আসছে, তো আমাদের আমদানি যদি সম্পূর্ণ হয় তাহলে আমাদের দেশীয় চালের বাজারটা আরও কিছুটা কমবে। আমাদের দেশের মিলাররা বাজারটা এমনভাবে তারা করে নিচ্ছেন, ওনারা আজকে যেটা বলতেছেন কালকে ঠিক সেটাই হচ্ছে। তারা কিন্তু সবাইকে জিম্মি করে ফেলছে। আর এইভাবে থাকলে একটা পর্যায়ে আমরা সাধারণ ব্যবসায়ী যারা, আমরাও বিপদগামী, পাশাপাশি হলো ভোক্তা যারা, ওনারাও কিন্তু বিপদগামী। বাজারে বোতলজাত সয়াবিন লিটারে ৪৫ টাকা পর্যন্ত বেড়ে ১৭০ টাকায় বিক্রি হয়েছে। যদিও তেলের দাম বর্তমানে কিছুটা কমেছে। মসুর ডালের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটা কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়ে ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ২ টাকা তেলে কমছে। আগে হয়তো বা তেলটা আপনার বেশি, আপনার ৫ লিটার তেল ৬৮০ করে, এখন বেচতেছি ৬৬০ টাকা করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অস্বস্তিতে ক্রেতারা। মানে আমাদের সরকার যদি আমাদের বাজারটা মনিটর করতো তাহলে সবচেয়ে ভালো হইতো। সবকিছুর বাজারের দামই অনেক বেশি, মাছ বাজার বলেন, সবজি বলেন, সবকিছু। ২০২০ সালের চেয়ে ২০২১ সালে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬.৮৮%। এক্ষেত্রে পণ্য ও সেবার মূল্য বেড়েছে ৬.৩১%। জীবনযাত্রার এ ব্যয় বৃদ্ধি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। কক্সবাজারের রামুতে পৃথক অভিযানে ৫০,০০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করল বিজিবি। মঙ্গলবার সকালে রামুর মরিচা চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা সহ তাদের আটক করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ও আটক আসামিদের রামু থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। গেল রাতে বগুড়ার শেরপুরে চণ্ডীযান গ্রামের মধ্যপাড়ায় কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে অন্যত্র রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনা এলাকাটিতে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে আতঙ্ক ও ক্ষোভ। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন তারা। ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের নাতির কোপে মাথায় জখমের সৃষ্টি হয়ে গুরুতর আহত হলেন ৮৫ বছর বয়সী নানা আফতাবউদ্দিন। গেল রোববার এই ঘটনা ঘটলেও তা ধামাচাপা দিতে হাসপাতালে ভর্তি না করে গেল ২ দিন ধরে বাড়িতে রেখেই হাতুড়ে চিকিৎসা দিচ্ছে পরিবারের লোকজন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের। পাবনার সুজানগরের বদনপুর এলাকার এক বাসিন্দাকে অপহরণ করে ৯৩,০০০ টাকা মুক্তিপণ আদায় করে এক অপহরণকারী চক্র। পরে অভিযোগ পেয়ে সোমবার রাতে ঘটনাস্থলে বিশেষ অভিযানে ওই অপহরণকারী চক্রে ৩ সদস্যকে গ্রেফতার করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণে ৯৩,০০০ টাকার মধ্যে ৭০,০০০ টাকা, ৩টি মোবাইল ফোন ও একটি অত্যাধুনিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ি গ্রামে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হল মিয়াচান নামের এক ব্যক্তির। অপরদিকে নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে নোয়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। এবারে কৃষি সংবাদ। ময়মনসিংহে ভালুকায় ফলন ভালো হলেও লকডাউনে পাইকার না পাওয়ায় উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রান্তিক কৃষকরা। অপরদিকে কৃষি অফিস বলছে পণ্য বাজারজাতে নেই কোনো অসুবিধা। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। গত বছর পুকুর পাড়ে ২০০ পেঁপে চারা রোপণ করে লক্ষাধিক টাকা আয় করেছিলেন ভালুকার দক্ষিণ রাংচাপড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম। ভালো ফলনের পাশাপাশি কয়েকগুণ লাভ হওয়ায় উৎসাহিত হয়ে এবছর মৎস্য খামারের প্রায় ৮ একর জমিতে সারি সারি পেঁপে চারা রোপণ করে গড়ে তুলেছেন বিশাল পেঁপে বাগান। প্রায় ১,০০০-এর অধিক পেঁপে গাছ রয়েছে বাগানটিতে, কিন্তু উৎপাদিত পেঁপে বাজারজাত নিয়ে অনেকটাই হতাশ এই কৃষক। যদি সরকার এইগুলির প্রতি একটু সহযোগিতা করে বড় হয় তাহলে আমার মনে ফলন আরো বেশি হবে। ন্যায্য দামটা পাইতেছে না,
ন্যায্য দামটা পাইলে তারা লাভবান হইতে পারতো। যদি বাজারজাত করতে পারতো তা হয়তো আরো সুন্দর তারা এর সুফল পাইতো। বাগানটি পরিচর্যা করতে কাজ করছেন 7 জন। করোনাকালীন সময়ে হাতের কাছে কর্মসংস্থান পেয়ে খুশি এই শ্রমিকরা। ঠিকমতো টাকা পয়সা পাচ্ছি, এতে আমাদের সংসার পরিবার প্রয়োজন নিয়ে মোটামুটি একটু আরামেই চলতেছে। এখানে কাজ করে আমি আমার সংসার চলে, আমার ভালোই মোটামুটি উন্নতি। অন্য কোনো কাজ করতে হয় না, এটাই সংসার চলে। ময়মনসিংহ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। ফলন ভালো হলেও পরিবহন বিড়ম্বনায় পাইকাররা উৎসাহ হারিয়ে ফেলেছে। ফলে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে অনেকটাই হতাশ কৃষকরা। লকডাউনের কারণে আমি এমপিপি কোনো পাইকার আসতেছে না, কোনো কিছু বিক্রি করতে পারতেছি না। কৃষিপণ্য বাজারজাতকরণে কোনো বাধা নেই। কৃষকদের যে কোনো সমস্যায় পাশে রয়েছে কৃষি বিভাগ, এমনটাই জানালেন এই কর্মকর্তা। যেহেতু তারা কৃষি পণ্য বাজারজাত করছে বা পরিবহন করছে এবং এটা প্রজ্ঞাপনে স্পষ্টভাবে দেওয়া আছে যে এই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না। পরিত্যক্ত জায়গায় কৃষি আবাদের উপযোগী করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।